জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রকাশ, জানালেন আলী রিয়াজ। সনদ তৈরির 1 মাসেই নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব বলছে বিএনপি। কর ফাঁকি দিয়ে আনা পাথরের আংটির রমরমা ব্যবসা, টঙের দোকানেই বিক্রি লক্ষাধিক টাকায়, দাম নির্ধারণের দাবি ক্রেতাদের। ছুটির দিনে সবজির বাজারে স্বস্তি মিললেও চড়া মাছের বাজার, কিছুটা বাড়তি মুরগি ও ডিমের দাম, কমছে চালের দর। এবং ভারতের উত্তরপ্রদেশে ঝড়ে অন্তত 56 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 18টি জেলা। চীন ও অস্ট্রেলিয়ায় বন্যায় 8 জনের মৃত্যু। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রকাশ করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর চলতি মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। এদিকে বিএনপির দাবি সনদ তৈরি করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শারিয়ার। 3 মাস ধরে পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা পর্ব শেষ হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো কেমন হবে? নির্বাচন প্রক্রিয়া কি পুরনো ধারাই চলবে নাকি হবে নতুন সংযোজন? আগে স্থানীয় না জাতীয় নির্বাচন? এমন সব প্রশ্নের মীমাংসা করাই হবে দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য। জাতীয় নাগরিক পার্টির চাওয়া আসনের অনুপাতে নয়, উচ্চকক্ষ যেন হয় ভোটের অনুপাতে। সে সাথে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চায় দলটি। দলীয় এজেন্ডার বাইরে এসে ন্যাশনাল এজেন্ডাটাকে বুঝতে পারা, যে আমাদের এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিংবা আপার হাউসটা যে আনুপাতিক ভোটের হারে হবে, কিংবা সংবিধান সংশোধনী শুধুমাত্র সরকারি দল করতে পারবে না, হ্যাঁ, ব্রুট মেজরিটির জোরে। এই জিনিসগুলো জনগণ চায়। ঈদের পর থেকে এটা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদটা হয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, ভিন্ন মতগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে গণভোটের মাধ্যমে। যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সেটা তো হয়েই গেল, আর যেগুলোতে কিছুটা ডিফারেন্স আছে সব ডিফারেন্সগুলোকে একসাথ করে এটার উপরে একটা গণভোট করার জন্য, যেহেতু রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হতে পারছে না, তাহলে জনগণ এটাকে সিদ্ধান্ত নিক। গণভোট তো হচ্ছে সকল মানুষের প্রপার্টি, সুতরাং সেই গণভোটে যদি অধিকাংশ লোক এটা গ্রহণ করে তাহলে সেখানে কারণ কোনো দলেরই আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতীয় সনদ করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের কথা বলা হচ্ছে, তো এগুলো পাবলিশ হচ্ছে না কেন? কোথায় আমরা ঐক্যমত হয়েছি এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে কাজ। জুলাই মাসেই প্রকাশ করা হবে জাতীয় সনদ। আমাদের লক্ষ্যটা সবসময় গোড়া থেকে ছিল যে আমরা জুলাই মাসের মধ্যে যেন একটা সনদ তৈরি করতে পারি। সেই কারণেই আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন 2 মাস ধরে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। 6 মাসের ঠিক মধ্যবর্তী অবস্থায় যতটুকু অগ্রগতি হওয়া দরকার ছিল বা যতটুকু অগ্রগতি আমরা আশা করেছিলাম, আমরা প্রায় কাছাকাছি এসেছি। সেদিক থেকে এখন পর্যন্ত আমরা আশা করি যে জুলাই মাসে সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া গেলে জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। নানা আন্দোলনের ঢাকা যখন অবরুদ্ধ, তখন চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও চলমান আন্দোলনের সাথে কমিশনের কোনো সম্পর্ক নেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় সনদ যত দ্রুত হবে তত রাজনৈতিক জট খুলে যাবে এবং মসৃণ হবে নির্বাচনী রোডম্যাপের পথ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রামের জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা।
বৃহস্পতিবার রাত 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল ও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন হাসান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সেখানে 10 এপ্রিল পর্যন্ত ছিলেন তিনি লাইফ সাপোর্টে। পরে অবস্থার কিছুটা অবনতি হওয়ায় 25 এপ্রিল তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ গত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার। এর আগে 5 আগস্ট চট্টগ্রামে টাইগার পাসে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাসান। গতকাল দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে 117 বাংলাদেশি নাগরিককে পুশ ইন করিয়েছে বিএসএফ। এমন পরিস্থিতিতে সীমান্তে জোরদার করা হয়েছে টহল। এই নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, আপনার মাধ্যমে জানতে চাই যে সীমান্তে বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বেশ কিছুদিন যাবতীয় তো পুশ ইনের অভিযোগগুলো আসছে, তাদেরকে ধরা হচ্ছে, কি সবশেষ খবর আছে আপনার কাছে? অনেক গতকালকে কুমিল্লা সীমান্ত দিয়ে বিএসএফের যে আপনার যে ফুসিন বিষয়টা, সেটার পরে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লা সীমান্তের যে 95.10 সীমান্ত এলাকা রয়েছে, সেখানে অতিরিক্ত টহল মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারির বৃদ্ধির বিষয়টিও তারা আমাদেরকে জানিয়েছেন। তো গতকালকে যাদেরকে পুশিং করানো হয়েছিল তাদেরকে বিজিবি আটক করে তাদেরকে হেফাজতে নিয়ে যান বিজিবির। সেখান থেকে তারা কুমিল্লা সদর উপজেলার যে উপজেলা প্রশাসন রয়েছে তাদের কাছেই কিন্তু হস্তান্তর করেন বাংলাদেশের নাগরিকদেরকে। এরপর এখন উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি এনজিও প্রতিষ্ঠানের সঙ্গে তারা কথা বলে তাদেরকে সেখানে রেখেছেন, তাদের খাওয়া দাওয়া এবং যে থাকার যে বিষয়টি সেটা নিশ্চিত করার জন্য। একই সঙ্গে তাদের যে স্থায়ী ঠিকানা রয়েছে, যারা আটক হয়েছেন তাদের অধিকাংশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম এবং টাঙ্গাইল জেলাতে। সেখানে আসলে তাদের আত্মীয় স্বজন এবং তাদের যে পরিবারের লোকজন আছে তাদের কাছে আসলে তাদের পরিচয় নিশ্চিত করে মূলত তাদেরকে সেখানে তাদের প্রেরণ করবেন এমনটাই জানিয়েছেন। তবে এই যে ফুসিনের বিষয়টি বিজিবি বলছেন দীর্ঘদিন যাবত আসলে এক ধরনের অস্থিরতা ছিল সীমান্ত, সেটি এখন আরও বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো তারা গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। তারা বলছেন যে একই সঙ্গে সামনে কোরবানে গরু চোরাচালান এবং বিভিন্ন যে চোরাচালান রয়েছে সেগুলোর জন্য আসলে টহল বাড়িয়েছেন। একই সঙ্গে নতুন করে যে ফুসিনের বিষয়টিকে তাদেরকে আসলে ভাবিয়ে তুলছেন। এই যে বিষয়টি ঘটছে বারবার, এতে করে যারা সীমান্তবর্তী এলাকার মানুষ রয়েছেন তাদের মধ্যে একটু আতঙ্ক রয়েছে। তো আমরা আসলে যারা আটক হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম গতকালকে। তারা আমাদেরকে বলেছেন যে তারা আসলে প্রায় 10 থেকে 12 বছর আগে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে হরিয়ানা নামক একটি রাজ্যে তারা সেখানে কর্মরত ছিলেন। গতকালকে এখানে ফুসিনের আগে তাদেরকে আসলে 10 দিন আগে আটক করেন এবং চোখ বেঁধে বাংলাদেশের সীমান্ত দিয়ে তাদেরকে ফুসিন করানো হয়। তো অনেকেই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার। নানা প্রতিবন্ধকতায় সরকার দায়িত্ব পালন করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে কথা বলেন রেজওয়ানা। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। টঙের দোকানে সেই সমস্ত পাথর দিয়ে তৈরি হয় আংটি, বিক্রি হয় লক্ষাধিক টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের নির্ধারিত দামে চলছে আংটির এই বাজার। ইনস্টিটিউট অফ আর্টিওলজির পরিচালক বলছেন, অনেক জায়গায় পাথরের কথা বলে ইমিটেশন দিয়ে ভয়াবহ প্রতারণা করা হচ্ছে। প্রতারণা ঠেকাতে দাম নির্ধারণের দাবি করছেন ক্রেতারা।
বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের প্রধান। খান আকাশ আংটির খুঁজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্তানে। পাথরের আংটি পরার শখ তার বহুদিন থেকে। আমি পাথরের আংটি পরতে ভালোবাসি, বাট কোনো কাজের জন্য এরকমটা না। আমার পাথরের আংটি পরতে ভালো লাগে। দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা। এখানে নিচের টঙের দোকানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার আংটির বিক্রি কিনে। অল বার্মিস রুবি বিক্রি করছি, যেটা এখন খুব রেয়ার, পাওয়া যায় না। তৎকালীন সময় আরও প্রায় আপনার 2000 আমি 13-14 দিকে বলতেছি, তখনকার সময় 22 লক্ষ টাকা বিক্রি করছি। আমাদের এখানে আপনার নীলা আছে, পোকরাজ আছে, গোমেদ, ক্যাটসাই, আখিক, রুবি, মুক্তা, ম্যাসোনাইট, এরকম প্রায় আপনার 30 থেকে 40 ভ্যারাইটির স্টোন আছে। কেউ কেউ 8 থেকে 10 লক্ষ টাকায়ও কিনে নিচ্ছেন পাথরের নানা রকম আংটি। কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য, কেউ বা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি। 1 লক্ষ টাকা দামেরও নিয়ে পড়ছি বাস্তবে, এবং আমি এর কোনো ইফেক্ট আমি পাইনি। মানসিক একটা অস্থিরতা ছিল, এটা ইউজ করার পর থেকে এটা চলে গেছে আর কি। ফলপ্রসূ যদি নাই হতো তাহলে পৃথিবীর আপনার এত লোক স্টোনের প্রতি এত বেশি দুর্বল হইতো না। কর ফাঁকি দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর। বছরে ঠিক কী পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্য নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে। 7% থেকে হচ্ছে ইমিটেশন, কিন্তু ইমিটেশনের আড়ালে থাকে তাদের কাছে ন্যাচারাল স্টোন। বাংলাদেশি কম দাম বিক্রি হয়, ভারতে বিক্রি হয় উইথ ট্যাক্স, আর এখানে উইদাউট ট্যাক্স। যেটা অরিজিনাল জেম স্টোন সেটা কস্টলি, এবং এর একজাক্ট বাংলাদেশে কতগুলি পাথর বিক্রি হবে বছরে এর হিসাব কেউ পরিচালনা কেউ দিতে পারবে না। 100 টাকা থেকে লাখ টাকা, দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটির নেই কোনো মূল্য তালিকা। জ্যোতিষীদের প্রেসক্রিপশনে চলছে আংটির বাজার। জ্যোতিষীর বাণীর বৈজ্ঞানিক ভিত্তি বা কতটুকু? প্রভাব বিস্তার করতে পারে গ্রহ, নক্ষত্র, শরীর, মনোজগতের, এগুলি আমার সায়েন্টিফিক পরিচ্ছন্ন কোনো ব্যাখ্যা নেই, আমার জানা মতে নেই। তবে মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় তখন সে কোনো একটা জিনিসের উপরে নির্ভর করলে তার মনটাকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। তার টেনশনের জায়গাটা, ও আচ্ছা তাহলে আমি এটা দিছি, হয়তো আমি ভালো হয়ে যাবে। তার মনোজগতের যে টেনশনের এই বিষয়টার উপরে একটা প্রভাব পড়ে। সত্যিই কি সমস্যা সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি? ইসলামিক স্কলাররা জানালেন ভিত্তি নেই পাথরের বিশেষত্বের। সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের। পাথরের কোনো প্রভাবে মানুষের শারীরিক সমস্যা দূর হবে, মানসিক সমস্যা দূর হবে, বা সে ভালো হয়ে যাবে, এ ধরনের কোনো ক্ষমতা পাথরের নাই। অবশ্যই এটা একটা নির্ধারিত দাম থাকা উচিত, তার বাজার মূল্যায়ন অনুযায়ী। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামের উপর চলছে আংটির বেচা বিক্রি। পাথরের এসব আংটির নির্দিষ্ট মূল্য তালিকা নির্ধারণ করার দাবি জনমানুষের। জুবায়ের প্রধান, এখন, ঢাকা। বাংলাদেশে অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি ক্লাসরুমে পড়াই, আমি তাতে বলি তুমি যেটা শিখে আরেকজনের সাথে শেয়ার করো। ট্রেনিং গেলে ইন্টারনালাইজ করো, সেটাকে আরও কয়েকজন না ট্রেনিং নিয়ে সে বসে থাকবে, সে ট্রেনিং তার কাছে উদ্দেশ্য শিক্ষা যে নিজেরা এই জিনিসটা কমে গেছে। শিক্ষার ক্ষেত্রে না, সব জায়গায় মানুষ এত সেলফ সেন্টার্ড, এত হেডোনিস্টিক হয়ে গেছে। আমি মাঝে একদিন এক দোকানে গেলাম, গোটা ইয়াং ছেলে, আমি তো টাকা পয়সা না, আমি তো মুড়ি কিনবো, প্রাণ হিসেবে একজন দেখি ফ্রেঞ্চ চিজ কিনছে, আরেকজন দেখছে বিদেশ থেকে শিখছে। ইয়াং ছেলে কিন্তু অনেক টাকা বেতন টেতন পায়, কিন্তু সে খরচ করছে, সেই খাবে যাবে। বাবা হয়তো ভাত আর ডাল দিয়ে ভাত খেতে জানে, কিন্তু সেটা না কিন্তু এই ছেলেগুলো টাকা পয়সা খরচ করতে মানে না। এমন সেলফ, সে নিজে খাচ্ছে তাই স্টেজে খাওয়াতে ছেলে মেয়েকে খাওয়াতে পায় না। কিন্তু এটা যে এত হেডোনিস্টিক, তো ভোগ বাদিতে চলে যাবে, সেটা কিন্তু মোটেই ঠিক না। এটা পৃথিবীর সব দেশে হচ্ছে। মানে অ্যালট্রুইজম, এমপ্যাথি, এগুলো একটা বাক্য আছে। আমার মনে হয় সেটি সবচেয়ে বড়, যেটা আমার সময় ভ্যালুস, সেটা সব ধর্মে খুব ভালো ভ্যালুস দেয়। যে কোনো ধর্মে যারা দার্শনিক তারাও সেই ভ্যালুস মধ্যে বলছে, ভ্যালু ফ্রি
আর ভ্যালু ডিভোর্স কোনো ডিসিপ্লিন, কোনো কার্যকরিতা, কোনো উপদেশও বা কোনো কাজ কোনোদিনই সমাজ ও মানুষের প্রতি কোনো কন্ট্রিবিউট করবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেশের জন্য একটু ইসে করুন। আর আমাদের জন্য একটু দেখুন, আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আজকে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স। সেটা আমি শুধু অর্থ মন্ত্রণালয় না, নানা রকম ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার ব্যাপার সেরকমের কাছে যাই হোক। তবে সবার ভালোর জন্য কাজ করছি এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। এটা শেষ করি, আমি যত ডোনার এজেন্সির কাছে গিয়েছি প্রত্যেকে যে রিসিভ আওয়ার ট্রিট ভেরি গ্রেসিয়াসলি। আমি ইফাদের রুমে গেছি, ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখাই করতে পারে না, তারপরে গেছি আমাকে প্রেসিডেন্ট রুমে নিয়ে বসে কথা বলছে টিমের সাথে। কয়েকদিন পরে দেখলাম উনি বলছে বাংলাদেশকে আমরা একটা $70 মিলিয়ন দেবো। আমি বলছিলাম এটা কিছু টাকা দেন না, ওয়ার্ল্ড ব্যাংকের কিছু দেন, এডিবি মানে ইশারা আর বিভিন্ন। অত বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন আমরা করেছি, কিন্তু এই জিনিসগুলো বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। বাংলাদেশে অর্থনীতি অলিম্পিয়াড 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে শাকসবজির বাজারের সবশেষ পরিস্থিতি কি, আর পাশাপাশি মাছ মাংসের দরদামি বা এই সপ্তাহের ছুটির দিনে কেমন দেখতে পাচ্ছেন? রাজধানীর কাউরান বাজারে বেচা বিক্রি চলছে সকাল থেকেই। শুক্রবার দিন সাধারণত বেশি মানুষের ক্রেতাদের ভিড় থাকে, তবে আজকে যেটি বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের ভিড় অন্য যে কোনো শুক্রবারের চেয়ে একটু কম। সেটির কারণ একটু সকাল থেকে কিছুটা থেমে থেমে বৃষ্টি হয় একটি কারণ, এবং একই সঙ্গে সবজির বাজারের যে অবস্থা, সবজির বাজারের দাম প্রায় সব কেজি, এই যে পটল, আলু, পেঁয়াজ, ঢেঁড়স এবং মরিচ পর্যন্ত সবগুলোর কেজি কিন্তু 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। এবং এখানের দোকানদাররা বলছেন যে এই বর্ষা মৌসুম হওয়ার কারণে, ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে সবজি নষ্ট হচ্ছে, এ কারণে কম দামে তারা ছেড়ে দিচ্ছেন এবং চাহিদা রয়েছে কম বাজারে, এই কারণে এই সবজির দাম কিছুটা কম রয়েছে। এবং কাঁচামরিচের পেঁয়াজ 40 টাকা, অন্য যেই ঢেঁড়স রয়েছে, করলা রয়েছে, বেগুন রয়েছে, মূলা, কাঁচা যে কলা রয়েছে, সব কেজি 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। একই সঙ্গে ডিমের দাম কিছুটা গত সপ্তাহ থেকে বাড়তি। ডিম যেটি লাল ডিম মুরগির, সেই ডিম 130 টাকা ডজন বিক্রি হচ্ছে এবং সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 টাকা। এটি গত সপ্তাহ থেকে কিছুটা বেশি, তবে দোকানদাররা বলছেন যে ডিমের উৎপাদন কমে যাওয়ার কারণে এবং খামারের দাম, খামারের যে খাবার, মুরগির যে খাবার, সেই মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে মূলত যারা খামারি রয়েছেন তারা কিছুটা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং মুরগির ডিমের উৎপাদনও কমে যাচ্ছে। এটি দোকানদাররা, এখানের যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন। একই সঙ্গে মাছের বাজারে ক্রেতাদের আনাগোনা রয়েছে, মাছের বাজারেও দাম যেভাবে গত 10-15 দিন ধরে রয়েছে সেভাবেই রয়েছে। তবে কোরবানির ঈদ কাছাকাছি হওয়ার কারণে যেটি মুরগি বিক্রেতারা বলছেন যে মুরগির দাম, যেটি ব্রয়লার দেশি মুরগি রয়েছে সেটি 160 টাকা রয়েছে এবং যেটি পাকিস্তানি মুরগি রয়েছে, সোনালি বলা হয়, এবং অন্যান্য যেই মুরগিগুলো রয়েছে সেগুলো 180 টাকা থেকে 260 টাকা পর্যন্ত কেজি রয়েছে এই মুরগির দামের। তবে মুরগি বিক্রেতারা বলছেন যে কোরবানি হওয়ার কারণে মুরগির বেচা বিক্রি কমে যাচ্ছে এবং এটি কোরবানি শেষ হওয়ার পরে আবার এই মুরগির বাজারটি আবার জমজমাট হতে পারে। অনেক। রাজধানীর কাউরান বাজার থেকে নিত্যপণ্যের দ্রব্যাদির সবশেষ খোঁজখবর রাখছিলেন দরদামের সহকর্মী জাহিদ হাসান। ধান, পান আর আমের রাজশাহী এখন স্বাদু পানিতে মাছ চাষে উত্তরাঞ্চলের বৃহৎ ক্ষেত্র। 50,000-এর বেশি বুকের উৎপাদন হচ্ছে প্রায় 115 টন মাছ, আর এই খাতে বছরে বাণিজ্য হচ্ছে অন্তত 50,000 কোটি টাকার। তবে উদ্বৃত্ত মাছের রপ্তানি ও বিকল্প ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের সাড়া মিলছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত।
রাজশাহীর পবা উপজেলার নিচু জমির বাগসারা বিল, যার পুরোটা জুড়ে শুধুই পুকুর। 2012 সালের পর জেলার 9 উপজেলার পারিলা, দুর্গাপুর, পুঠিয়া, তানোর, গোদাগাড়ি এবং বরেন্দ্র এলাকায় বেড়েছে এমন পুকুরের সংখ্যা। আবহাওয়া, প্রাকৃতিক উৎসের খাবার, পানির গুণাগুণ ও পরিবেশগত কারণে রাজশাহীতে মাছের চাষ, উৎপাদন ও মুনাফা বেশি। তাই লাভজনক ব্যবসা হিসেবে মাছের চাষকেই বেছে নিচ্ছেন স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা। রাজশাহীর ব্যবসা হচ্ছে আপনার পুকুর ব্যবসা প্রথমত লাভজনক, এটাতে আপনার বিনিয়োগ করলে লসের সম্ভাবনা খুবই কম এবং আমাদের রাজশাহী মাছের মানে সুস্বাদ এবং এর নামটা বিশ্বব্যাপী আছে। 5 বছর আগে আমার 10 বিঘা পুকুর ছিল, এখন বর্তমান 75-80 বিঘা মতো হয়েছে আর কি। তো লাভজনক হয়েছে বলে আমি তো বাড়াচ্ছি। 65,000 টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 1,27,000 টন। এভাবে গেল এক যুগে রাজশাহীতে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব। খামার বৃদ্ধিতে উৎপাদিত মাছের যত্ন, আহরণ, পরিবহন বা বিপণন এই খাতকে করে তুলেছে শ্রমঘন। একটা পুকুরে ধরেন যে আমরা 14-15 জন লেবার আসি, পুকুরে মাছ টাছ মেরে আর 400-500 টাকা বেতন। আমাদের কাজের সুযোগ ভালো হয়েছে, কারণ এখানে যত পুকুর হবে তত বেকারত্ব দূর হবে। রুই, কাতলা, মৃগেলের মতো কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। 50,270টি পুকুরে স্থানীয় 65,000 টন মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে আরও 50,000 টন। স্থানীয় ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে মাছ জীবিত রেখে নেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। তাতে বছরে এই খাত থেকে 17,000 খামারির আয় অন্তত 50,000 কোটি টাকার বেশি। রাজশাহীর মাছের চাহিদার জন্যই এই মাছটা এখানে সবচেয়ে বেশি আমদানি হয় এবং এখান থেকে সব জায়গায় চলে যায়। পুষ্কুনি বেশি হয়ে গেছে হওয়াতে মাছের আমদানি হয়, দামও কম নয়। রাজশাহী বিভাগের ভিতর আমচত্বরে বর্তমান বিশাল আমদানি মাছ। জেলায় উৎপাদিত উদ্বৃত্ত মাছের বিকল্প ব্যবহার চান ব্যবসায়ীরা, কিন্তু এ নিয়ে মৎস্য কর্মকর্তাদের আগ্রহের অভাব আছে দাবি ব্যবসায়ী নেতাদের। তবে প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা বলছে মৎস্য অধিদপ্তর। পার ডে আপনার এই অঞ্চলে 10 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন হয় ডেইলি ওয়াইজ। তো এটা তো আরও বেশি বাড়ানো যাবে। তো এই বাড়ানোর জন্য তো সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে যে তুমি সে ধরনের কোনো সভা, সমাবেশ, সেমিনার আমরা কিন্তু দেখতে পাই না। এখানে আমাদের মৎস্য অধিদপ্তর যেটা করতে পারি আর কি, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি চাষিদেরকে, এবং আমরা প্রশিক্ষণ দিতেছি যাতে আমরা মাছ, নিরাপদ মাছ উৎপাদন করতে পারি, কেমিক্যাল মুক্ত মাছ উৎপাদন করি। খামার রেজিস্ট্রেশন শুরু করেছি। আমার রাজশাহী জেলায় 50,000 পুকুরের মধ্যে 20,000 পুকুর অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীতে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আমরা সবগুলো খামার রেজিস্ট্রেশন করে আমরা এক্সপোর্টের জন্য যে প্রথম ধাপ সেটা সম্পন্ন করব। চাষের পুকুরে প্রতিনিয়ত মাছের এমন যত্নে প্রতি বছর রাজশাহীতে উদ্বৃত্ত থাকছে 50,000 মেট্রিক টনের বেশি মাছ। উদ্বৃত্ত এই মাছের সঠিক ব্যবহারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রকল্প গ্রহণ করছে রাজশাহী মৎস্য অধিদপ্তর, যাতে এই উদ্বৃত্ত মাছ থেকে লোকসান কমানো যায় আর আস্থা অর্জন করা যায় এই ব্যবসায়। তাতে অনেক বেশি লাভের আশা করছেন এমন খামারিরা। রাকিবুল হাসান, এখন, পবা, রাজশাহী। এখন ঢাকায় সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন ঢাকা। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছে হাতে নিয়ে আমি তৈরি। ছুটির দিনে বলছিলাম সেই সমস্ত আবহাওয়ার এই বৈরিতার ভেতরেও মাঝে যে সৈকতের নগরী কক্সবাজারে আনন্দে মেতেছেন যে সমস্ত পর্যটকরা, তাদের কথা। সাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমাল্লার কারণে সৃষ্ট হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এমন আবহাওয়ায় উপচে পড়া না হলেও স্বাভাবিক পর্যটক সমাগম থাকায় স্বস্তি রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আপনার মাধ্যমে জানতে চাই যে এমন আবহাওয়ায় ঘুরতে এসে পর্যটকরা কি বলছেন, তাদের অনুভূতির কথা আপনার মাধ্যমে জানতে চাই।
অনেক এই যে সকাল থেকে বৃষ্টি ভেজা একটি পরিবেশ সেটি কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন, যেহেতু তারা শুকনো মৌসুমে আসলে যখন শুষ্ক মৌসুমে যখন আসেন বৃষ্টি ভেজা যে পরিবেশ সেটি তারা পান না। এটি আলাদা একটি নতুনত্ব আসলে তারা কক্সবাজারে এসে নতুন একটি পরিবেশ তারা পেয়েছেন, এবং কক্সবাজারের যে বৃষ্টি ভেজা পরিবেশ সেটি অত্যন্ত আকর্ষণীয় তারা বলছেন। এবং সাগর কিছুটা উত্তাল রয়েছে, যেহেতু সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে সেটির কারণে থেমে থেমে গত রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই মুহূর্তেও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সৈকতে হচ্ছে, এবং এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখছি যে মাঝে মধ্যে দমকা হাওয়াও বয়ে যাচ্ছে, এবং এরকম পরিবেশটা পর্যটকরা এখানে সকাল থেকে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে তারা নেমেছেন, এবং অনেকেই কিন্তু এখানে সমুদ্র স্নানে নেমে পড়েছেন। এবং এখানে যারা লাইফগার্ড সদস্য দায়িত্ব পালন করছেন যাতে কোনো পর্যটক বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করতে লাইফগার্ড সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখছি যে সৈকতের যে মূল পয়েন্ট যেখানে প্রচুর পর্যটকের সমাগম হয়, সুগন্ধা পয়েন্টে, সেখানে লাল পতাকা উড়ানো হয়েছে, এবং পর্যটকদের সতর্কতার সাথে সমুদ্র স্নানের যে বিষয়টি সেটি ব্যাপারে তাদের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এবং এখানে সৈকতের যে 3টি পয়েন্ট সেখানে তারা কিন্তু কঠোর নজরদারি অব্যাহত রেখেছেন, এবং তারা পর্যটকদের কিছুটা সতর্কও এখানে করছেন যাতে গভীর সাগরে তারা না যান। যেহেতু এই মুহূর্তে ভাটা চলছে এবং পানি সৈকতের বেশ নিচে নেমে গিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকলেও যখন ভারী বৃষ্টিপাত হবে বা সাগর কিছুটা উত্তাল হবে তখন পর্যটকরা যাতে আরও সতর্ক থাকতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে তারা এখানে কাজ করছেন। এবং আমরা দেখছি যে পর্যটকরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এখানে ঘুরে বেড়াচ্ছেন, এবং বৃষ্টিতে ভিজে ভিজে তারা আসলে সময়টা কাটাচ্ছেন। এবং এই যে পর্যটকের সমাগম, খুব বেশি পর্যটক সমাগম না হলেও ছুটির দিনের যে স্বাভাবিক পর্যটক সমাগম সেটি যেহেতু হয়েছে, এখানে ব্যবসায়ীদের মাঝে কিন্তু স্বস্তি রয়েছে অনেক। কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের উপচে পড়া ভিড়ের সবশেষ খোঁজখবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বিতক্ক। সিএনজি চুরির পরিকল্পনা থেকেই চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করছে র্যাব। এক সংবাদ সম্মেলনে র্যাব 4-এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, আটককৃত মুসা, সৌরভ এবং ইয়াসিন এই হত্যা পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন। 15 মে মধ্যরাতে ইয়াসিন বাচ্চুর সিএনজি পরিকল্পিতভাবে ভাড়া করে চোর চক্রের সদস্যরা এক পর্যায়ে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে বাচ্চুর মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন তারা, এবং সিএনজি নিয়ে পালিয়ে যায়। র্যাব 9-এর সাথে যৌথ অভিযানে 5 জনকে গ্রেফতার করে র্যাব 4। বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। এ নিয়ে আরও জানাতে যশোরের শামসুল হুদা একাডেমি মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার মাধ্যমে জানতে চাই, এই যে দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে ঠিক আজকের এই উৎসবকে কেন্দ্র করে জানাবেন। এখানে 8 থেকে 14 বছর বয়সী যে ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা প্রশিক্ষণ নিচ্ছেন এই একাডেমি মাঠে, এবং দিনব্যাপী প্রায় 500 জন যারা ফুটবলার রয়েছেন তারা এখানে প্রশিক্ষণ নেবেন। সকালে আমরা দেখেছি যে যে শামসুল হুদা একাডেমি ভবন রয়েছে সেই ভবনটি উদ্বোধন করেছেন তাবিত আওয়াল। এর পরবর্তীতে এই যে প্রশিক্ষণ শিবির, সেই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেছেন এবং প্রধান অতিথি কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কালেরস সিসা। তিনি কিন্তু কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে ফুটবলের উন্নয়নে এই যে একদম মাঠ পর্যায়ে রুট লেভেলে এমন একটি একাডেমি, সেই একাডেমি কিন্তু তারা বয়সী যে
প্রশংসা করেছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল তিনিও কিন্তু এই প্রান্তিক অঞ্চলে একদম এক গ্রাম্য পরিবেশে এমন একটি ফুটবল একাডেমি হয়েছে এবং সেই ফুটবল একাডেমি দেশের মধ্যে হাতে গোনা কয়েকটির মধ্যে অন্যতম একটি ফুটবল একাডেমি, সেই একাডেমির প্রশংসা করেছেন। তিনি বলেছেন এরকম একাডেমির মাধ্যমে যারা খেলোয়াড় একদম প্রান্তিক যে খেলোয়াড় তৈরির কারখানা বলা হয়েছে এটিকে, তারা এই কারখানার মাধ্যমে যে আন্তর্জাতিক মানের যে ফুটবলার সেটি তৈরি হবে এবং তারা যে ফুটবলের নিয়ে যে স্বপ্ন দেখেন, বিশ্বের সাথে প্রতিযোগিতা করার যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নর যে দৌড়গোড় সেটি কিন্তু এই একাডেমি থেকেই যারা শিক্ষার্থী রয়েছেন, ফুটবলার রয়েছেন, তারা প্রশিক্ষণ নিয়ে তৈরি হবেন এবং মাঠ মাতাবেন। তো সব মিলে দিনব্যাপী এই প্রশিক্ষণের বিকালে সমাপনী রয়েছে, সনদপত্র বিতরণ করবেন অতিথিরা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনেক। যশোরের শামসুল হুদা একাডেমি মাঠ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। এখন ঢাকায় নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টির কবলে ভারত। বুধবার রাত থেকে উত্তরপ্রদেশে বৃষ্টি বজ্রসহ তীব্র ঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 56 জন। আরব সাগরে নিম্নচাপের কারণে উপকূলীয় রাজ্যগুলোয় জারি করা হয়েছে অতিবৃষ্টির সতর্কতা, যা চলতে পারে পুরো সপ্তাহ জুড়ে। এদিকে বন্যা ও ভূমিধসে চীনের গুইঝো প্রদেশ ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 4 জন করে প্রাণ হারিয়েছেন। বাকিরা জানাচ্ছেন নাফি আরমান মনন। বৈরী আবহাওয়ার প্রকোপ থেকে মুক্তি মিলছে না ভারতবাসীর। দিল্লির পর এবার বিপর্যয়ের কবলে উত্তরপ্রদেশ। বুধবার রাত থেকে ভারী বৃষ্টি, তীব্র ঝড় ও বজ্রপাতে রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের শিকার রাজ্যের 18টি জেলা। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কাশগঞ্জ ও ফতেহপুর জেলায়। গোরাখপুরে একদিনে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 73 মিলিমিটার বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, পাঞ্জাবের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিবায়ুর গতিবেগ ঘন্টায় 60 থেকে 100 কিলোমিটার। এর প্রভাবেই উত্তরপ্রদেশে চলছে আবহাওয়া বিপর্যয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। নিহতদের পরিবারকে 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরব সাগরে নিম্নচাপের প্রভাবে কর্ণাটক, কেরালা, গোয়া ও গুজরাটে চলছে ভারী বৃষ্টি। দিল্লির বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। রেড অ্যালার্টের আওতায় রয়েছে মুম্বাই। শুক্রবার থেকে তীব্র বৃষ্টির আভাস রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্তবর্তী সব রাজ্যে। अभी एक लो प्रेशर बना है ऑफ साउथ कोंकण गोवा कोस्ट। आईएमडी का अनुमान है, हमारा अनुमान है कि इसकी तीव्रता बढ़ेगी। इट विल टर्न इनटू अ डिप्रेशन और इसकी जो ट्रैक है वो नॉर्थवर्ड्स होगा पैरेलल टू कोंकण कोस्ट एज ऑफ नाउ। तो इसके चलते हमने भारी वर्षा की चेतावनी दी है। এদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূলে বন্যায় প্রাণহানি বাড়ছেই। এখনও পুরো দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 50,000 মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ সাউথ ওয়েলস। কয়েক হাজার স্থাপনা এখনও বিদ্যুৎহীন। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ওয়ারাগাম্বা বাঁধের ধারণ ক্ষমতার 96% পৌঁছেছে পানি। যে কোনো সময় ধসে পড়তে পারে বাঁধ। সিডনির 80% পানি সরবরাহ এই বাঁধের ওপর নির্ভরশীল। এবারের বন্যাকে ইতিহাসের অন্যতম বিরল ঘটনা বলছে দেশটির পুলিশ। All in very tragic circumstances. I suppose from our point of view, we're just encouraging people, please do not enter these floodwaters. It is a really dangerous once in a lifetime event, and there's been some tragedy surrounding this death. চীনের গুইঝো প্রদেশে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। প্রদেশটিতে জারি করা হয়েছে 3য় সর্বোচ্চ সতর্কতা। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 6 জনের। আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত 4:45টার দিকে শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরের উত্তর পূর্বে মার্ফি ক্যানিয়ন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেসনা 550 বিমানটি।
সে সময় পাইলট সহ 10 জন আরোহী বিমানে সক্ষম প্রাইভেট জেট বিমানটিতে দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট করে বলা সম্ভব হয়নি। বিমানটি যে বাড়ির ওপর আছড়ে পড়ে সে বাড়িটিও বিধ্বস্ত হয়েছে। বিমানের আঘাতের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 10টি ভবন। ঘটনাস্থলে পড়ে রয়েছে পুড়ে ছাই হওয়া কয়েকটি গাড়ি। এ ঘটনায় আহতদের সবাই ওই এলাকার বাসিন্দা। আর দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকেও। দুর্ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, নাট টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন। অন্তত আগামী 1 বছরের জন্য হার্ভার্ডের শিক্ষার্থী ভিসা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এমন পরিস্থিতিতে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর না হলে হারাবেন তাদের ছাত্রদের বৈধতা। যদিও নিষেধাজ্ঞা আরোপের হুমকি থেকে বাদ নেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। ইহুদি বিদ্বেষের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর খড়গহস্ত ট্রাম্প প্রশাসন। সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় সবচেয়ে বড় আঘাতের শিকার বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি। $230 কোটি তহবিল আটকে দেয়া এবং কর মুক্তি সুবিধা বাতিলের হুমকির পর এবার আটকে দেয়া হলো বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি। বৃহস্পতিবার হার্ভার্ডে অধ্যয়নরত সকল বিদেশির 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভিসা এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশনে ইতি টানার নির্দেশ দেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ইহুদিবাদ উস্কে দেয়া এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের অভিযোগও করেন তিনি। 2024-25 শিক্ষাবর্ষে হার্ভার্ডে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বিদেশির সংখ্যা প্রায় 6,800। 2022 সালে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় অংশ ছিল চীনা নাগরিক। এরপর তালিকায় ছিল কানাডা, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও জাপান। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটনের চীনা দূতাবাস। এদিকে হার্ভার্ড কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 72 ঘন্টার মধ্যে বিদেশি শিক্ষার্থীদের বিস্তারিত বিবরণী জমা দিলে সার্টিফিকেশন ফিরে পাওয়ার সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়টি। শর্ত অনুযায়ী গেল 5 বছরে বিদেশি শিক্ষার্থীরা কোনো ধরনের আন্দোলনে অংশ নিয়ে থাকলে সেগুলোর অডিও বা ভিডিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করতে হবে হার্ভার্ডের। চলমান পরিস্থিতিতে হার্ভার্ডের বর্তমান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর না হলে হারাবেন বৈধতা। যদিও নিষেধাজ্ঞা আরোপের হুমকি থেকে বাদ নেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও। গবেষণার জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ ও অভিজাত 8টি মার্কিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইভি লীগের একটি হার্ভার্ড। ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস সহ আইভি লীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখন পর্যন্ত বিবাদে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। নুসরাত কামাল, এখন বিশ্ব। এখন ঢাকায় নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নানা বাধায় সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বললেন উপদেষ্টা রেজওয়ানা। ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রকাশ, জানালেন আলী রিয়াজ। সনদ তৈরির 1 মাসেই নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব বলছে বিএনপি। কর ফাঁকি দিয়ে আনা পাথরের আংটির রমরমা ব্যবসা, টঙের দোকানেই বিক্রি লক্ষাধিক টাকায়, দাম নির্ধারণের দাবি ক্রেতাদের। ছুটির দিনে সবজির বাজারে স্বস্তি মিললেও চড়া মাছের বাজার, কিছুটা বাড়তি মুরগি ও ডিমের দাম, কমছে চালের দর। এবং ভারতের উত্তরপ্রদেশে ঝড়ে অন্তত 56 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 18টি জেলা। চীন ও অস্ট্রেলিয়ায় বন্যায় 8 জনের মৃত্যু।
এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।